বলবো 2012 এর ঘটনা। আমার এসএসসি এইচএসসি পরীক্ষার পরে রেজাল্টের পরকার কাহিনী আর কি। আমার ফ্যামিলির সঙ্গে আমার ফ্যামিলির হচ্ছে মেম্বার হচ্ছে 3 জন, আব্বু আম্মু আর আমি। আমার আপু আছেন, উনি ওনার বিয়ে হয়ে গেছেন আর কি। তো ওনাদের সঙ্গে একটু প্রবলেম হওয়ার পরে কথাবার্তা মানে তেমন একটা বলা হতো না। তো তখন ছিল রোজা সিজন আর কি। আর সোমবার দিনই ছিল, আমি ফ্রাইডেতে আমার মা বাবা বাড়িতে চলে যান। তো আমি ওনাদের সঙ্গে রাগ করে যাইনি। তো ফ্রাইডে নাইটে ভূত এফএম যখন শুরু হয় আর কি, আমি ভূত এফএম এর ফ্যান ছিলাম, তখন থেকে ভূত এফএম শুনছি। তো ভূত এফএম শুনবো, দরজা বন্ধ করে শুইছি, রুমে এসছি। তো বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমার রুমটা বাড়ি থেকে আলো যেটা আসতো ওটাতে আচ্ছা দেখা যেত আর কি। তো ভূত এফএম শুরু হলো, আমি কানে হেডফোন লাগিয়ে ভূত এফএম শোনা শুরু করলাম। তো কিছুক্ষণ পরে একটা ভূত এফএম ছোট একটা ব্রেক দেয়। ওই সময় আমি ইয়ারফোনটা মানে কান থেকে নামাই আর কি। তখন আমি পাশের রুমে থাই গ্লাসে বেশ জোরে সোরে একটা শব্দ শুনতে পাই, আমার বাসা পাশের রুমে আর কি। তো আমি আমাদের বাসা গ্রাউন্ড ফ্লোরে, পাহাড়ের পাশে বাসা। তো আমার তখন একটু মানে মনে হয়েছিল যে মানে চোর টোর আসছে নাকি, ওটা চেক করার জন্য আমি যাই রুমটাতে। গিয়ে দেখি এভরিথিং ওয়াজ কোয়াইট ওকে। তো আমি পরে বাসা সব দরজা জানলা সব চেক করলাম, দেখলাম আমি যেভাবে রেখে গিয়েছিলাম আর কি ঠিক সেভাবেই আছে। তো আমি তখন করলাম রুমের সব দরজা লক করে, আমি আমার রুমের দরজাটাও লক করে দিলাম। লক করে শুয়েছি, তখন আমার ভূত এফএম শুরু হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম, আমি হেডফোন লাগালাম কানে, ভূত এফএম মানে শোনা শুরু করলাম আর কি। ঠিক তখন দরজায় মোটামুটি বড়সড় একটা শব্দ হলো। তা আমি উঠে দেখলাম কি দরজা মানে ইন্টারলক করেছিলাম, ওটা খুলে দরজা প্রায় 2 ইঞ্চির মতন গ্যাপ হয়ে গেছে। আমার একটু অড লাগলো, মানে বিষয়টা তেমন হওয়ার কথা ছিল না। তো আমি চিন্তা করলাম যে মেকানিজমের প্রবলেম হতে পারে। তো আমি পরবর্তীতে গিয়ে দরজাটা আবার লক করি আবার শুই। তো আমাদের বাসার ঠিক পাশে একটা ছোট প্যাসেজ আছে আর কি, আমাদের বাউন্ডারি ওয়ালের আর বাসার মাঝখানে। তো একটু পরে ওখানে দেখলাম একটা ডার্ক শ্যাডো নাড়াচাড়া করছে বা পানি পড়ার শব্দ, এই টাইপের সাউন্ড পাচ্ছিলাম। তো আমার তখন মাথায় আসলো যে আমাদের বাড়িওয়ালার ড্রাইভার, উনি নিচতলায় থাকতেন। তো উনি মানে নামাজ কালাম পড়তেন আর কি। তো উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারে, যেহেতু রোজা সিজন। তো আমি ওটা চিন্তা করে তেমন একটা কনসেন্ট্রেট করিনি ওইদিকে। কিছুক্ষণ পর আমার বারবার মনে হচ্ছিল যে শ্যাডোটা আমার রুমের জানলার ঠিক পাশে চলে আসছে। তো আমার তখন আমার একটু কনসেন্ট্রেশনটা ওদিকে যায়, আমি একটু কিউরিয়াস হয়ে যাই কি। একটু পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে, আমার মনে হলো একটা ধোঁয়া টাইপের, শ্যাডো টাইপের বেসিক্যালি একটা কিছু মানে একটা ফিগার ঠিক জানলা দিয়ে ঢুকলো আমার রুমে। আমার ঠিক মাথার উপরে আশেপাশে মানে ঘোরাফেরা করছে, মানে কোনো একটা কিছু এক্সিস্টেন্স আমি তখন ফিল করতে পারছিলাম, লাইক একটা শ্যাডো সামথিং ঘোরাফেরা করছে আমার আশেপাশে। আমি তখন একটু বেশ ভয় পেয়ে যাই। তো ওটা করার পরে আমি তখন আয়াতুল কুরসি পড়ে আমি নিজেকে সেভ করে নেই। তারপর আবার ভূত এফএম শোনা শুরু করি। আমার বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে ডিভোশনটা নদীকে দিলে হয়তো বা ভয়টা একটু কম লাগবে। আর আমার বাসায় তখন প্রায় সোসাইটিতে কেউ ছিল না, রোজার বন্ধে সবাই বাড়িতে চলে গেছে, আমাদের ফ্ল্যাটও তেমন কেউ ছিল না। তো প্রায় ভূত এফএম তখন প্রায় 1-1:30টার কাছাকাছি। তখন হঠাৎ আমার কেন জানি আমার বেডের সামনে একটা ক্লোজেট আছে, ক্লোজেটের সামনে চোখ গেল। তো আমি স্পষ্ট দেখতে পারলাম 4 থেকে 5 বছরের একটা বাচ্চা মানে হাঁটু গেড়ে বসে আছে ক্লোজেটের উপর, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলি ছিল একদম সাদা, বেশ বড় 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 চোখ, আমার দিকে তাকিয়ে আছে, লাইক আমার গায়ের উপর এখন লাফ দিবে। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই। বেসিক্যালি হয় কি, হ্যালোসিনেশনের যে ব্যাপারটা, মানুষের 5টা ইন্দ্রিয় আছে। তো হ্যালোসিনেশন হলে আপনি হয়তো বা 1টা বা 2টা ফেস করতে পারেন। আমি বেসিক্যালি কিন্তু সব মানে মোটামুটি সব ধরনের সেন্সেই কিন্তু ফিল করছি, ইভেন ফিজিক্যাল এভিডেন্সও পাইছি ওই দিন যে দরজার লকটা নিজে নিজে খুলে যায়। তো
তো যাই হোক, ওইটাকে তখন যেহেতু আমার কোনো হেল্প করার মতো মানুষ ছিল না, বাসায় কেউ ছিল না, আমি ব্যাপক মানে ভয় পেয়ে যাই আর কি। তো আমি কি করি, তখন ওই দিক দিয়ে কনসেন্ট্রেশন না দিয়ে আমি তখন মনে মনে ধরে নিলাম যে না, আমি হ্যালোসিনেট করতেছি, আমি বেটার হয়ে যে অন্য কোনো দিক দিয়ে ডিভিশন দিই। আমি বালিশে মাথা চেপে ঘুমাই আর কি, কিছুক্ষণ ঘুমার মতন ট্রাই করি, কিন্তু ঘুম আসছিল না। একটু পরে প্রায় ভূত ফিল্ম শেষ হয়ে যাবে এমন একটা মুহূর্ত, তখন আমি আবার তাকালাম ক্লোজেটের উপর, দেখলাম কিছু নাই, ওই জায়গায় কিছু ছিল না। বাট ওই এক্সিস্টেন্সটা, ওই শ্যাডো টাইপের একটা এক্সিস্টেন্স আমার আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো তারপরে আমি ওই দিক দিয়ে কনসেন্ট্রেশন না দিয়ে আমি ভূত ফিল্ম শুনি। প্রায় শেষ হয়ে যাবে এমন সময় আমি ডান পাশে কাত হয়ে শুয়েছিলাম, আমার এখনো মনে আছে। ঠিক মুখের কাছে একটা গরম একটা ফিলিংস হচ্ছিল, লাইক কেউ যদি খুব মুখের কাছে কেউ মুখ নিয়ে আসে অথবা হাত নিয়ে আসে বা তার বডিটা আসে, তখন আপনার যে ফিলিংসটা হবে, মানে বাতাস আসবে না, একটু আনকমফোর্টেবল লাগবে, আমার ঠিক ওটা মনে হচ্ছিল। আর সঙ্গে সঙ্গে হিব্রু ভাষায় বা অন্য কোন একটা ভাষায় শুরু করে কেউ কিছু একটা বলার ট্রাই করছিল আর কি। হ্যাঁ, রিসাইট করছিল আর কি। আমার বেসিক্যালি ওটাই মনে হয়েছিল। তো আমি তখন একটু কিউরিয়াস হয়ে যাই। আসলে ওই জিনভূতের বিষয় তো আসলে কিউরিয়াসিটি সবারই কম বেশি থাকে। তো আমি কি করি, আমার বালিশের নিচে মোবাইলটা ছিল, আমি ভলিউমটা কমানোর ট্রাই করলাম। মানে মোটামুটি ভলিউমটা যখন নীল হলো, তখন আমি স্পষ্ট শুনতে পাই যে আমার বাম কানে কেউ কিছু একটা রিসাইট করছিল, লাইক শুরু করে কোন একটা ভাষায়। আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি সঙ্গে সঙ্গে আমার বাম পাশে ফিরি, দেখতে পাই একটা মানুষের টাইপের ফেস, বাট ট্রান্সপারেন্ট, লাইক একটা ধোঁয়া টাইপের একটা শ্যাডো একটু পিছনে গিয়ে ছাই করে জানলা দিয়ে বের হলো। ইভেন আমি এখনো মনে করতে পারি যে ওই শব্দটা ওই সময় যে বের হয়ে গেছিল, তখন একটা বাতাসের যে শব্দটা, ওটা আমি শুনতে পাই আর কি। তো আমার একটা ফ্রেন্ড ছিল উষান, তো বেসিক্যালি রাত জাগে, তো তখন ওকে ফোন দিলাম, ও আমাকে মেন্টালি সাপোর্ট দিল আর কি। এই ছিল আমার ঘটনা আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আশা প্লিজ বলবেন, যেহেতু দেখা যায় না বারবার আমাদের নাম বলতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি অভি এগেইন। ওকে, ওই আমি এক জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আপনি অনেক সময় অনেক এরকম আপনি আপনার নানার কথা বলছেন বোধ হয়, না? মানে আপনার কাছে তার মানে মনে হয় যে অনেক সময় জিনরা এরকম পরিচিত মানুষের রূপ ধরেও আসে। হ্যাঁ, পরিচিত মানুষের রূপ ধরে এটাই বেশি আসে। আপনি একবার আপনার খুব নানার কথা বললেন তো? ওটা আমাদের পরিচিত একজন ছিল, ওটা রিলেটিভস এর ভিতরেই, বাট একেবারে কাছের না আর কি। আচ্ছা, একটু বলবেন কি দেখেছিলেন সেটা? ব্যাপারটা ছিল, আমি গ্রামে ছিলাম আর কি, আর আমাদের একটা ট্র্যাডিশন আছে আর কি, আমরা গ্রামে একটু রাত হলে আমরা ডাব চুরি করতাম আর কি। আচ্ছা, মানে গ্রামে গেলে। আচ্ছা আচ্ছা। তো সেই উদ্দেশ্যে আমি আমার কতগুলো ভাই এবং আদার্স কাজিনসদের নিয়ে আমরা বের হই আর কি। তো বের হওয়ার এক পর্যায়ে সবাই চলে যায়, আমি রাস্তায় একা থাকি আর কি। সবাই যে যার মতো ডাব কাটার কাজে ব্যস্ত থাকে। এমন সময় আমি দেখি আমাদের মেইন রোডের পাশে একটা গাছের কর্নারে একজন বৃদ্ধ সাদা জামা কাপড় পরা, মানে পায়জামা পরা, সাদা পাঞ্জাবি পায়জামা পরা, তিনি বসে আছেন, উল্টো ঘুরে বসে আছেন। তো আমার কাছে মনে হলো উনি আমার পরিচিত কেউ আর কি। তো আমি মনে করলাম রাত তখন প্রায় 11টা 11:15 বাজে, গ্রামের 11টা 11:15 অনেক রাত। তো আমি মনে করলাম যে চাচা কি অসুস্থ হলো নাকি কোনো সমস্যা। আমি তাকে ডাক দিলাম আর কি, যে চাচা কি হয়েছে। তো উনি যখন আমার দিকে বলার সাথে সাথে তাকালেন, তখনই আমি মানে জিনিসটা অস্বাভাবিক লাগলো। ব্যাপারটা ছিল এরকম যে ওনার ফেসটা একজন মানুষের মতো ছিল, ওনার লম্বা দাড়ি ছিল, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হলো ওনার হাতে একটা মাংসের টুকরা ছিল, এবং সেই মাংসের টুকরাটা থেকে রক্ত পড়ছিল, এবং তার মুখ দিয়ে সেই পুরো মুখে সেই রক্তটা ছিল, এবং দাড়ি বেয়ে বেশি রক্তগুলো পড়ছিল। এটা তো কোনো আপনার পরিচিত মানুষের পক্ষে সম্ভব না। এটা আমার পরিচিত মানুষের মুখে হওয়ার কোনো মুখেই সম্ভব নয়। আমি পিছন থেকে মনে করেছিলাম আমার পরিচিত কেউ, কিন্তু দেখে আমি মানে খুবই মানে আতঙ্কিত হয়ে পড়ি, এবং 2 স্টেপ পিছনে যখন আসার পরে আমি একটু ডানে বামে তাকাই যে আমার পরিচিত কেউ আছে কিনা, যে একটু ডাক দিব। মানে এদিক ওদিক তাকানোর পর আবার যখন আমি সামনে তাকাই, তখন দেখি ওখানে আর কেউ নেই।
এটা একটা ইন্টারেস্টিং ছিল। এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমরা আপনার কাছে আরো ঘটনা শুনবো, তবে তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন কাইন্ডলি। আমি দেহিব, আমি আসছি ফার্ম গেট থেকে। আপনার একটু কাছে থেকে বলতে হবে, একটু জোরে বলতে হবে। জি, আমি আসছি ফার্ম গেট থেকে। তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে আমার আম্মু থেকে শোনা। এটা হচ্ছে 2012 সালের ঘটনা। আমি যখন কলেজ ছুটি হয়, ছুটিতে আমি চট্টগ্রামে বেড়াতে যাই, তখন একদিন রাত্রে আমার আম্মু বলে এবং পরবর্তীতে আমি আমার এলাকার লোকজন থেকে জানতে পারি যে আসলে ঘটনাটা ঘটেছিল আমাদের এলাকায়। তো ঘটনাটা এরকম ছিল যে আমাদের পাশের এলাকায় একজন সিএনজি চালক ছিল। সে সিএনজি চালাতেন, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পরে তাকে রাত্রেবেলা গ্রাম থেকে মানে আমাদের শহর থেকে অনেক দূরে গ্রামে ফটিকছড়িতে একটা রাস্তার পাশে তার সিএনজিটা পাওয়া যায়, এবং সেখানে তাকে পাওয়া যায় কয়েক টুকরা লাশ হিসেবে। তো পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসেন, এসে লাশটা নিয়ে যান। তো লাশটা নিয়ে পোস্টমর্টম করবেন, যেহেতু এটা একটা মার্ডারের মামলা। তো এটা তাদের কিছু ঘটনা জানার জন্য হয়তো পোস্টমর্টম করেন। পোস্টমর্টম করানোর পরে লাশটাকে আরো কাটাছিড়াতে অনেকগুলো টুকরো হয়ে যায়, যার ফলে লাশটা যখন নিয়ে আসা হয়, তার আত্মীয় স্বজন কাছে হস্তান্তর করা হয়। দাফনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাকে জানাজার জন্য গোসল করানো হবে। তখন হুজুর যখন লাশটা দেখেন, পাঠিয়েছিলেন আপনি, মানে আপনাকে যে প্রথম ঘটনা বলেছিলাম। জি, তো হুজুর যখন লাশটা দেখেন, তখন অনেকেই লাশটা দেখে ভয় পান। সেজন্য হুজুর বলেন যে তো অনেক টুকরা হয়ে গেছে, একে গোসল করানো আসলে কোনোভাবেই সম্ভব না। তখন কি করলেন, উনি এলাকার লোকজনের সাথে কথা বললেন। কথা বলার পরে ঠিক আছে, সবার সম্মতিক্রমে তাকে গোসল না করে জানাজার পরে মসজিদের পাশের কবরস্থানে কবর দেওয়া হয়। এটা আপনাদের এলাকারই ঘটনা এবং এটা ঘটেছে? জি, এটা ঘটেছে, এবং এটা আমাদের এলাকার ঘটনা বলতে আমাদের পাশের এলাকার পাশাপাশি ঘটনা, বা মাঝখানে ডিস্টেন্স একটা ড্রেন। আচ্ছা। আর কবরস্থানটা ড্রেনের পাশেই, তার পাশে মসজিদটা। তো আপনার যখন জানাজা করবে, কবর দেওয়া হয়, ওকে মসজিদের পাশে ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়া হওয়ার পর সেদিন কোনো ঘটনা ঘটেনি, সবাই কবর দিয়ে যার যার মতো চলে যায়। তার পরের দিন রাতে বেলা ওর দাদি, মানে যে চালকটা মারা যান, তার দাদি স্বপ্নে দেখেন যে তার নাতির লাশটা আপনার কবরের উপর পড়ে আছে। তো সে আসলে কিছু বুঝতে পারে না। সে সকালবেলা হয়তো মনে তার ভিতরে একটা ভয় জাগে যে জানাজার সময় নামাজ গোসল না করে তাকে কবর দেওয়া হয়েছে, তো তার ভিতরে একটা ভয় থাকে। সেজন্য সে সকালবেলা কবরের কাছে যান, যে দেখেন না কিছুই হয়নি, বাট কবর যেরকম ছিল সেরকমই আছে। তো উনি ঘটনাটা কাউকে কিছু বলেন না। তো সেদিন রাত্রেবেলা, সেদিন রাত্রেবেলা সে আবার সেম ঘটনাটা দেখেন স্বপ্নে। তখন তার ভিতরে অন্যরকম একটা ফিল হয়। তখন সে হুজুরের কাছে যান। কবরের কাছে যাওয়ার পরে কিছু দেখতে না পায় হুজুরের কাছে যান, ঘটনাটা সে হুজুরকে বলেন। তখন হুজুর বলল, দেখেন আপনার নাতিকে তো গোসল করে কবর দেওয়া হয় নাই, হয়তোবা আপনার কাছে মনে হতে পারে যে কিছু একটা হচ্ছে, বা এরকম থেকে আপনার মন থেকে চলে আসতেছে, এটা ঠিক হয়ে যাবে। তো ওই দিন রাত্রেবেলায় হুজুর আমাদের গ্রামে, আমাদের মানে পাড়াতে, মানে পাশের পাড়া থেকে আমাদের পাড়াতে একটা দাওয়াতে আসেন। তো ওইখানে দাওয়াত খাওয়ার পরে তিনি ঠিক 12টা, 12:30টার দিকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। তো আমি বলছি রাসেল ভাই যে আমাদের পাড়া থেকে ওই মসজিদে আসতে হলে একটা ড্রেন পরে কবরস্থানের পাশ দিয়ে মসজিদে আসতে হয়। তো উনি ঠিক কবরস্থানের পাশ দিয়ে আসেন, এবং হঠাৎ সে কবরস্থানে খেয়াল করেন যে ওই চালকটার কবরের উপরে একটি লাশ সাদা কাপড় মোড়া দেওয়া পড়ে আছে। তো উনি ওটা দেখে থমকে যান, দাঁড়ায় পড়েন। তখন উনি শব্দ শুনতে পান, বাট ওই লাশটার কোনো মুভমেন্ট না। উনি একটা শব্দ শুনতে পান যে ওরা না হয় বুঝে না, তুই তো, মানে আমরা ডায়লগ না শুনে আমরা বলছি কোন একটা শব্দ শুনতে পান। উনি একটা শব্দ শুনতে পান যে ওরা না হয় বুঝে না যে তুই আমাকে জানা দিয়ে কবর দিলি, গোসল না দিয়ে আপনি বলছিলেন কবর দিলি, তুই জানা দিয়ে যে কবর দিলি, তোদের একটা ক্ষতি হবে, ঠিক আছে। তো উনি এটাতে প্রচন্ড ভয় পান। হুজুর প্রচন্ড ভয় পায়, মসজিদে যান। পরের দিন সকালবেলা হচ্ছে শুক্রবার, উনি নামাজ পড়েন। জুমার নামাজের সময় এলাকার লোকজনের সাথে কথা বলেন এই ঘটনার ব্যাপারে। তখন এলাকার লোকজন তখন সম্মতি দেয় যে আসলে ওনাকে কবর থেকে উঠানো হবে জানাজার মাধ্যমে, তারপর আবার কবর দেওয়া হয়। তো এলাকার লোকজনের সম্মতি ক্রমে সেদিন জুমার নামাজের পরপরই তার কবরটা খোঁড়া হয়, এবং কবর থেকে উঠে তাকে জানাজা গোসল করে জানাজা দেয়া, একই কবরে আবার কবর দেওয়া হয়। আসলে অনেক ধন্যবাদ আপনাকে। যাবো আবারও অভির কাছে, এবং অভির কাছ থেকে আমরা আরো একটা
এবার তার একটা ঘটনা শুনবো, যে ঘটনাটা তিনি আসলে আমাদের পাঠিয়েছিলেন বা যে ঘটনাটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন একটু আগে, সেই ঘটনাটা আমরা শুনি। সবাইকে আবার আসসালামু আলাইকুম। এই ঘটনাটা ঘটেছিল এই পৌরসভা নির্বাচনের সময়, যখন আমি গ্রামে গিয়েছিলাম আমাদের গ্রামে হাটে গুদামঘর করার উদ্দেশ্যে আর কি। তো ওখানে এই গুদামঘর করার জন্য আমাকে প্রায় মাসখানেক ওখানে স্টে করতে হয়। তো স্টে করার পাশাপাশি বেশ পরিশ্রমও করতে হয় এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ওখানেই থাকতে হতো আর কি, সবকিছু মেনটেনেন্সের জন্য। তো একদিন সন্ধ্যায় আমরা ফিরে আসি যখন কাজ শেষ করে, তখন আনুমানিক রাত 9:30 বাজে আর কি। তো ঘটনা ডিসক্রাইব করার আগে একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি, না হলে এই ঘটনাটা বুঝতে একটু সমস্যা হবে। আমাদের গ্রামটা হলো রাজবাড়ী জেলার পাংশা থানার পাট্টা নামে গ্রামে, এবং আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন এবং সেই জমিদারি বাড়ি এখনো আছে, এবং সেই জমিদারি বাড়ির বয়স অ্যাপ্রক্সিমেট 300 বছর আমরা যতদূর জানি আর কি। ওখানে কেউ থাকে না, 2-1টা ঘরে আমাদের 2 চাচা থাকেন, তাছাড়া ওখানে কেউ থাকে না। আর আমাদের গ্রামে যে ঘরটা, সেই ঘরটা একটু বর্ণনা দিয়ে নিই। ঘরটা হচ্ছে আধা পাকা ঘর, এবং বারান্দাটা পুরোপুরি গ্রিল দেওয়া এবং আমাদের গেটটাও গ্রিল দেওয়া। এবার আমি মূল ঘটনায় ফিরে আসছি। তখন আনুমানিক রাত 9:15 মতো বাজে। তো আমি হঠাৎ করেই খুবই ক্লান্ত হয়ে পড়ি। তো আমি মনে করি যে এই সারাদিন পরিশ্রমের জন্য আমাকে এত ধরনের পরিশ্রম করতে হয়, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আমি শুয়ে পড়ি। আমার চাচাতো ভাই বলে খাওয়ার জন্য, আমি বলি যে আজকে খাবো না, তুই চলে যা এখান থেকে, আমি একটু ঘুমাবো। তো ও আমাকে বলে যে ভাই আপনি এখন ঘুমালে তো লোকজন এসে আপনাকে ডিস্টার্ব করবে বারবার, আপনি তো এমনি রাগী মানুষ, তাহলে কি করব? আমি তখন বললাম যে তাহলে তুই এক কাজ কর, চাবিটা আমার কাছে দিয়ে গ্রিলের বাইরে থেকে তালা দিয়ে তো চলে যা, যাতে আমি মানে প্রয়োজন হলে বাইরে যেতে পারি। তো আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে এত ঘুম আসলো, মানে মিনিটের ভিতরে আমি একেবারে মনে হচ্ছে যেন মানে ঘুমের স্বর্গতলে চলে গেছি। তো ঘুম ভাঙলো একটা বাড়ি খেয়ে। বাড়িটা খেলাম হলো আমাদের পুরনো যে দালানের কথাটা আমি একটু আগে বলছিলাম, ওখানে একটা পরিত্যক্ত যে ঘরটা ছিল, ওটা আমাদেরই ভাগের ঘর। ওই ঘরের দরজার সাথে মানে মাথা গোটা খেয়ে আমার মানে ঘুমটা ভাঙলো, এবং আমি স্টিল দাঁড়িয়ে আছি আর কি। তো হঠাৎ করে ওই জায়গাটা এমনি একটু মানে হরর টাইপের, তো আমি মোটামুটি ভয় পেয়ে গেলাম আর কি। তো আমি ওখান থেকে দৌড়ে চলে আসলাম আর কি। দৌড়ে চলে এসে পাশে যে রুমে চাচা থাকেন তাদের রুমে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি চাচি মনে করেছিলেন যে এমনি গ্রামে একটু জিন-টিনের ভয়টা বেশি পায় লোকজন, তো মনে করেছিলেন আমি ভয় পেয়েছি আর কি। তো আমি আসলে ওই জিনিসটা অত চিন্তা করছিলাম না, যেহেতু এই বিষয়ে মোটামুটি পড়াশোনা করেছিলাম আমি। তো আমার কাছে ফার্স্ট মনে হয়েছিল যে আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে অথবা অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, যেটা আমি হয়তো ঘুমের ঘরে অতিরিক্ত ক্লান্ত বশত করেছে আর কি। কিন্তু কিছু জিনিস আমাকে চিন্তিত করে তুললো। যে জিনিসগুলোর ভিতরে প্রথমটা হচ্ছে আমার বাসা থেকে ওই দালানটার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে সর্বোচ্চ 1 মিনিট হেঁটে যেতে লাগে, এবং সেদিন বৃষ্টিও ছিল এবং রাস্তায় কাদাও ছিল। আমি যখন চাচার বাসায় ঢুকি তখন আমার পায়ে কোনো কাদা ছিল না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট একটু পরে আসি, এটা বলছি পরে। তখন এটা ভেবে আমি মনে করলাম তাহলে মনে হয় আমি নিজেই হেঁটে চলে আসছি বা অন্য কিছু হয়েছে। আমি জিনিসটা মাথা থেকে বের করার চেষ্টা করি আর কি, যে কিছু হয়নি আর কি, নিজেকে যাতে আমি ভয়টা যাতে আমার ভিতরে গ্রো না করে। তো ওই রাতে যখন ভয় পেলাম তখন আমার আর 2 চাচাতো ভাই বলে যে আমরা আজকে তোর সাথে ঘুমাবো, তুই ভয় পেয়েছিস তো একসাথে ঘুমাই। তো বরাবর আমি হেঁটে আসলাম। হেঁটে আসার পরে যখন আমি আমার বাসার সামনে আসলাম, আমার ঘরের সামনে আসলাম, তখন আমার চাচাতো ভাই, ওর নাম তনু, আমাকে বললো যে ভাই চাবি দেন, দরজা খুলবো। আচ্ছা। তো আমি একটু অবাক হলাম যে চাবি দেন, দরজা খুলবো। আমি বলছি
আমি তখন আমি বিলিভ করে আছি যে আমি নিজে বের হয়ে আসছি আর কি, হ্যালুসিনেশনের থ্রুতে। তো আমার মনে হয় যে চাবি তো আমার কাছে নাই, ওই চাবি আপনার কাছে নেই, তাহলে আপনি বের হলেন কি করে? তারপরে টর্চ দিয়ে দেখা গেল যে মানে দরজা তো খোলা ছিল, টর্চ দিয়ে দেখা গেল যে আমি যে বিছানায় শুয়েছিলাম সেই বিছানার বালিশের পাশেই আমার ওই চাবিটা আছে আর কি, মানে চাবিটা ওখান থেকে সরানো হয়নি। তখন আমি অবাক হলাম যে এই ঘরের দরজা বন্ধ, এই ঘরের তালা দেওয়া, এই ঘরের চারিদিকে গ্রিল দেওয়া, আমি এখান থেকে দালান পর্যন্ত কিভাবে গেলাম এবং আমার পায়ে এক ফোঁটা মাটি কাদা কিছুই ছিল না, এটা কিভাবে সম্ভব? রাইট, এটা আসলে আমার কাছে একটা বড় কোশ্চেন হয়ে এখনো পর্যন্ত আপনার কাছে সেই জিনিসটা দাঁড়িয়ে আছে। আমি এটার সলিউশন এখনো করতে পারিনি। আপনি নিজেই করতে পারেন না, এটার সলিউশন আমি নিজেই করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনলাম আরো একটা ঘটনা, এবং আমি যেটা বলবারই করতে হবে। যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো রাসেল ভাই, আমি সালমান, আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। এটা ঘটেছিল 2012 সালের জুলাই মাসে কোন এক ফ্রাইডেতে আর কি। তো আমি যেহেতু ঢাকায় থাকতাম, আমার এই ঘটনাটি ঘটেছিল আমার দেশের বাড়ি সিরাজগঞ্জে আর কি। আচ্ছা। তো আমি যখন হুট করে রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, ভোর 4টার দিকে আর কি শুনতে, মানে আমার ভাইয়া ফোন দিল যে আমার বাবা অনেক অসুস্থ। তো আমি আর কি তখনই আর কি বাসা থেকে মুভ করি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো সবকিছুই ঠিক ছিল। আমি যখন সিরাজগঞ্জে পৌঁছলাম তখন অ্যাপ্রক্সিমেট মানে সময় ছিল আপনার 12টার কাছাকাছি আর কি। তো সবকিছু দেখে শুনে তো আমি যখন হসপিটালের ভিতরে ঢুকলাম, মানে যে হসপিটালকে ঘিরে আমার এই ঘটনাটা, আমি সঙ্গত কারণে তার নামটা বলছি না। তো ওই হসপিটালে যাবার পরে আমার বাবাকে যখন আমি অ্যাডমিট করলাম হসপিটালে, তো দেখলাম অনেক মানুষের ভিড় আর কি উপরে আর কি 3 তলাতে। আমি ছিলাম লেভেল 1-এ, তো ভিড়টা ছিল লেভেল 3-তে আর কি। তো আমি যখন অনেক কিউরিওসিটি আমি যখন লেভেল 3-তে গেলাম, যে দেখলাম যে ওইখানকার একটা মানুষ, মানে হসপিটালে যে কাজ করতো তাদের মধ্যে কেউ একজন আর কি সুইসাইড করেছে আর কি। তো অনেক মানুষের ভিড়, আমিও যে সবার মাঝখান থেকে দেখলাম। দেখার পরে যেটা হলো যে লোকটার যে ফেস ছিল, ফেসের মধ্যে আপনার জিহ্বাটা বের হয়েছিল, গলায় একটু কাটা ছিল। তো এরকম অবস্থা দেখার পরে সবার একটা দিকে আকর্ষণ ছিল, লোকটার হাতের মধ্যে একটা কাগজ লেখা ছিল, যেখানে কিছু একটা লেখা ছিল যে সে আমাকে বাঁচতে দিল না, এরকম কিছু একটা লেখা ছিল আর কি। কোনো জিন দ্বারা হয়তো কিছু সে পজেস ছিল। তো সামহাও এইসব কারণে, তো এইসব ঘটনা হওয়ার পরে স্বাভাবিকভাবে তার জানা যাবে। মানে উনি ওখানে কোনো মানুষকে দায়ী করেননি, তাই না? না, উনি ওখানে কোনো মানুষকে দায়ী করেনি, উনি দায়ী করেছে কোনো অশরীর আত্মা বা কোনো জিনকে আর কি। তো এটা হওয়ার পরে তো স্বাভাবিকভাবে তার জানা যায় এবং সবকিছু হয়। তো আমার বাবা যখন আইসিইউতে ভর্তি থাকে, তো আমি একটা কথা বলে রাখা ভালো আছে ভাই, যে আমার বাসা হসপিটাল থেকে বেশি না 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো সবকিছু পরে রাতে হসপিটালে থাকার ভারটা আমার উপর পড়লো। তো যথাযথ নিয়মে আমি বাসা থেকে চলে আসলাম হসপিটালে রাত 10টা সাড়ে 10টার দিকে। আমি স্মোক করতাম জন্য কিছু সিগারেট নিয়ে এসেছিলাম, যে রাতে যেহেতু সারা রাত জাগতে হবে এই জন্য কিছু সিগারেট সঙ্গে রাখলাম। তো রাত 11টা 40 মিনিটে আমি হলো বাবার পাশে ছিলাম। তো আমার আবার এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক কিউরিওসিটি ছিল, যে আসলে এগুলো কিভাবে হয়, এগুলো কেন ঘটে। তো এইসব যখন হলো, তো রাত যখন 12টা 40 থেকে 42, তখন আমার ইচ্ছা হলো যে আমি যেহেতু অনেক বোর হয়ে যাচ্ছি এখানে বসে বসে, তো বাইরে যে আমি একটা স্মোক করে আসি। তো স্মোক করেছি আমি লেভেল 1-এ আর কি, মানে আমার হসপিটালের বাইরে, করিডোরের বাইরে। তো এখান থেকে হুট করে মনে হলো যে 3 তলাতে যেহেতু সুইসাইডটা হয়েছিল, 3 তলা থেকে একটু দেখে আসি যে কি অবস্থা। তো আসলে আপনি একটা জিনিস জানেন যে যখন হসপিটালে কেউ মারা যায়, বা যেহেতু এটা নর্মাল ডেথ না, তো এইখানে সুইসাইড হওয়ার কারণে হসপিটালের পরিবেশটা এত থমথমে ছিল যে অধিকাংশ ডক্টর এবং নার্স তারা বাসায় চলে গিয়েছিল, এবং কর্তব্যরত যারা যে কয়েকজন ছিল তারা সবাই আর কি রুমের মধ্যে ছিল, তার ভয় কেউ বের হয় না আর কি। তো আমি যখন 3 তলার উদ্দেশ্যে যখন রওনা দিলাম, তখন পরিবেশটা এত স্তব্ধ ছিল রাস্তায়, আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে পুরো শুনশান পরিবেশ, চারিদিকে মিটি মিটি আলো জ্বলছে। তো আমি 3 তলাতে উঠলাম। ওঠার পরে মনে হচ্ছে যে আমি যখন হসপিটালের সিঁড়িতে উঠেছি, আমি সবাইকে আবার বোঝাই, আমি হসপিটালের সিঁড়িতে যখন উঠেছি, তখন আমি হসপিটাল থেকে সামনে একটু যাওয়ার সময় প্রথমেই আমার কাছে যে বিষয়টা উইয়ার্ড লাগলো, যে একটা ওয়াশরুমের দরজা নর্মালি থাকে বাইরের দিকে, আমরা বাইরের দিকে খুলে আমরা তারপর ওয়াশরুমে ঢুকি, বাট এইটাতে ছিল ওয়াশরুমের দরজাটা ভিতরের দিকে ছিল। এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে যে এটা আসলে কিভাবে পসিবল।
আর আমি যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিল যে আমার পিছনে পেছনে কেউ একজন আমাকে ফলো করছে, লাইক আমি কারো হাঁটার শব্দ পাচ্ছিলাম বা মানে সামওয়ান এক্সিস্ট বিহাইন্ড মি, মানে সামথিং লাইক দ্যাট আর কি। তো এইটা হওয়ার পরে আমি যখন আর কি ওয়াশরুমে ঢুকলাম, তো ঢোকার পরে আমি দেখি যে ওয়াশরুমের ট্যাপটা ছাড়া ছিল আর কি। তো নর্মাল দেখলাম ট্যাপ ছাড়া, তো আমি ট্যাপটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি একটু মিররের সামনে গিয়ে জাস্ট আমি দাঁড়িয়েছি, তো হুট করে আপনার ওয়াশরুমের দরজাটা রাস্তা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে যে পরিবেশটা সৃষ্টি হলো রাস্তা, এটা আমি বলে বোঝাতে পারছি না। যে আপনার যে মিরর ছিল, মিররেতে যে লোকটা মরে গিয়েছিল সকালে, যাকে আমি দেখেছিলাম আর কি, বা সবাই যাদেরকে দেখেছিল, ওই লোকটার যে চেহারাটা ছিল এখানে, লাইক আপনার জিব্বা বের করা, গলায় কাটা দাগ, ঠিক তার একটা শ্যাডো, এবং ওই লোকটারই একটা মুখের শ্যাডো, যেটা আমি আমি মিররে দেখতে পাই। তো এটা দেখার পর আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, বা আমি খোলার জন্য অনেক দরজাটা ট্রাই করি, কিন্তু আমি কোনোভাবেই আমি ওয়াশরুমের দরজাটা খুলতে পারিনি। লাস্ট অফ অল আমার যেটা হয়, আমি যখন বুঝি যে আমি কোথায়, তখন এটা আমি আরো অবাক হয়ে যাই যে আমি কেন, মানে ওই যে লোকটা মরেছিল যে রুমটাতে, মানে তার সে যে রুমে ডিউটি করতো, ওই রুমের উইন্ডোর সামনে, উইন্ডোটা খোলা, ইনফ্যাক্ট আমি উইন্ডোটার সামনে আমি দাঁড়িয়েছিলাম। আমি যখন ঘড়ি দেখি এখন কয়টা বাজে, আমার তো নিচে যেতে হবে, তখন দেখি রাস্তাটা 3:17 বাজে, বাট আমি উঠেছিলাম 12:45। আমি অবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল, কারণ এইটুক সময়ের মধ্যে আমি কোথায় ছিলাম, বা আমার সেন্স কোথায় ছিল, বা আমি এতক্ষণ কি করছিলাম। তো সবকিছুর পরে আমি যখন চিন্তা করছি আমি এখন নিচে যাব, তো নিচে যাওয়ার সময় যে বিষয়টা সবাই ঘটলো, এটা সবচাইতে ভৌতিক ব্যাপার যে আমি কিন্তু সিঁড়ি দিয়ে লেভেল 3-তে উঠেছি। লেভেল 1 থেকে আমি লেভেল 3-তে উঠেছি, কিন্তু লেভেল 1-এ যে আমি নামবো, আমি কোনো সিঁড়ি খুঁজে পাচ্ছি না। মানে এই মাথা থেকে ওই মাথা, আমি জাস্ট এখান থেকে ওই পাশে আছি, ওই পাশ থেকে এই পাশে আসছি, কিন্তু আমি কোনো সিঁড়ি খুঁজে পাচ্ছি না। তাহলে আমি চিন্তা করছি, আমি উঠলাম তো, আমি কিছুক্ষণ আগে উঠলাম, তো আমি সিঁড়ি পাবো না কেন? তো ফাইনালি আমি যেটা করলাম, আমি দৌড়াদৌড়ি এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছি, এই পাশ থেকে আবার এই পাশে দৌড়াচ্ছি, কারণ আমার তখন প্রচন্ড ভয় লাগছিল যে কি একটা উইয়ার্ড ঘটনা ঘটছে আমার চারপাশে। এটা দেখার পর আমি আবার ওই ওয়াশরুমের সামনে গেলাম, তখন দেখলাম যে ওইখানে একটা কাগজ দেওয়া ছিল, এবং কাগজের মধ্যে কিছু মানে এমন একটা ভাষা ছিল যেটা কিনা আমি বুঝি না যেটা কি ল্যাঙ্গুয়েজ ছিল। এটা আসলে আননোন ল্যাঙ্গুয়েজ, এটা আমি জানি না। তো এটা হওয়ার পরে আমি আবার এই পাশ থেকে ওপাশ, ওই পাশ থেকে বাস দৌড়াদৌড়ি করতে থাকি। ফাইনালি যেটা হয় যে কিছুক্ষণ পর আজান দেয়, মানে ভোর হয়ে যায়, আজান দিয়ে দেয়। তখন আমি জাস্ট অন্যদিকে তাকিয়ে আমি জাস্ট মানে আল্লাহর নাম করতেছি যে আল্লাহ আমি কোথায় এসে পড়লাম। ঠিক তার কিছুক্ষণ পরে আমি পিছনে তাকিয়ে দেখি আমি যেখান থেকে উঠেছিলাম আমি তার সামনে এবং আমার পিছনে সেই সিঁড়িতে ছিল। তো আমি সিঁড়িতে নেমে যাই, এবং নামার পরে রাসূল আমি যে বিষয়টা এক্সপিরিয়েন্স করেছি, এটা যে কত হরিবল ছিল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি আব্দুর রাজ্জাক। চলে যাবো আবার একটু অভির কাছে, এবং আমরা একটু শুনি আপনার কাছে আর একটা ঘটনা শুনি। আমরা আপনার লাইফের কোন একটা ঘটনা আমাদেরকে যদি শোনাবেন। ধন্যবাদ রাসেল ভাই আমার সুযোগ দেওয়ার জন্য। আমার লাইফের ঘটনা বলতে গেলে আমি আমার এক্সোসিজম আসলে আমরা কোনো দুঃস্বপ্ন দেখেছেন কখনো, বা এরকম কোনো কিছু? দুঃস্বপ্ন না, এটা আমার বাসা কেন্দ্রিক একটা ঘটনা রিসেন্টলি ঘটে গেছে আর কি। বাসা কেন্দ্রিক আমার যশোরে যে বাসাটা আছে, এই বাসাটা বেশ পুরনো। এটা স্বাধীনতার পরপরই এটা তৈরি করা আর কি। ওখানে 3তলা বাড়িতে দোতলাতে আমরা থাকি, এবং 3তলাতে আমাদের পরিচিত এবং খুবই ক্লোজ রিলেটেড আমাদের রিলেটিভসই বলা যায়, তারা থাকেন আর কি। তো আমি ঢাকায় মানে যতদিন থাকতাম, আমি মাঝে মধ্যে শুনতাম যে ওখানে নানান ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। যেমন আমাদের বেসিনের উপর বিভিন্ন ধরনের ময়লা পড়ে থাকতো, তারপরে রান্না করতে গেলে রান্না করার জিনিসপত্র এক জায়গায় রাখা হতো, কিন্তু পরে সেটা খুঁজে পাওয়া যেত না। আবার যখন জায়গায় আসা হতো দেখা যেত সেটা জায়গায় পড়ে আছে। এই ধরনের অনেক সিচুয়েশন হয়েছিল, এবং আমাদের 3তলার যে আন্টি ছিলেন তার ছেলেটিও পজেস ছিল আর কি। আচ্ছা, এর মূল কারণ যেটা ছিল, আমাদের 3তলার যে ফ্ল্যাটটা ছিল, ওই ফ্ল্যাটে একজন আর্মি এবং তার ওয়াইফ ওখানে থাকতেন। কোনো কারণে ওয়াইফটি সুইসাইড করেন, এবং ফ্যানের সাথে তিনি সুইসাইড করেন। সুইসাইড করার পর থেকে বাসাটা ভাড়া হচ্ছিল না। 3তলা আন্টিরা খুব সাহস করে বাসাটা ভাড়া নিয়েছিলেন, যে মনে করেছেন যে না থাক কিছু হবে না, না থাক কিছু হবে না। কিন্তু
তারপর থেকে তাদের অনেক সমস্যা ক্রিয়েট হয়, তাদের ছেলে মেয়েদের উপর ইফেক্ট করে। ছোট ছেলেটার উপরে মোটামুটি পজিশনের সেকেন্ড স্টেজ পর্যন্ত চলে যায়। তো এমন অবস্থায় আমি সেকেন্ড স্টেজে সাধারণত কি ধরনের সিমটম গুলো দেখা যায়? ফার্স্ট স্টেজ যেটা হয় এটার হলো আপনার সে অন্যমনস্ক থাকবে, তার কোনো কাজে মন বসবে না, এবং সে ছোটখাটো ব্যাপারেই রেগে যাবে, এবং তার মতের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলে সে অকথ্য ভাষায় গালাগালিও করতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে সিমটমসটা সেটা হলো বিড়বিড় করে কথা বলা। আচ্ছা, আর সেকেন্ড স্টেজ যেটা হয় সেটা হয় সেখানে যে ফিজিক্যাল কিছু চেঞ্জ আসে, সেখানে ফিজিক্যাল চেঞ্জ হয়, সে শুকিয়ে যায় এবং তার যে রেসিডেন্স, ঘরে থাকতে তার ভালো লাগে না, এবং যে ইন্ট্রোভার্ট হয়ে যায়। হ্যাঁ, ইন্ট্রোভার্ট হয়ে যায়। তার মনে হয় যেন সে কোথাও চলে যাবে, তার পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, তার বাবা মা বা যার ক্লোজ রিলেটেড লোকজন থাকে তাদের সাথে সহ্য করতে পারে না। এটা হলো সেকেন্ড স্টেজ। আর থার্ড স্টেজে যখন কোনো এনার্জি সেটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়, সেক্ষেত্রে তখন সে নিজের কন্ট্রোলে আর থাকে না। রাইট। তখন এনার্জিটা তাকে কন্ট্রোল করে, তখন এনার্জি তাকে দিয়ে অনেকগুলো কাজ করায়। যেমন যদি আমরা বলতে পারি যে যে কোনো একজনের কথা, যেটা আজকে রাসেল ভাই আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে, আপনার ব্যক্তিগত বিষয় আমার জানার কথা না, কিন্তু সে এই ব্যক্তিগত কথাগুলো হরহর করে বলে দিতে পারবে, সে বলে থাকলে। হ্যাঁ, থাকলে সেটাই, মানে ও ভেতরে ঢুকতে পারে আর কি। হ্যাঁ, দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। ওকে, দিস ইজ দ্য ফাইনাল স্টেজ। এটা অনেক কিছু আগে থেকে সেন্স করতে পারে, যেমন হ্যাঁ সেটাই, যেমন তাকে কোথায় নিয়ে যাওয়া হবে বা তাকে এক্সারসাইজও করা হয়, সে টের পেতে পারে যে আজকে লোকজন আসতে পারে। হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে এটা আরেকটা সিম্পটমস, বড় সিম্পটমস হচ্ছে যখন কাউকে বলা হবে যে তোমাকে এক্সারসাইজ করা হবে, এটা তাকে কিন্তু বলা হয় না, এটা কিন্তু তাকে বলা হয় না। তখন একটা রেসপন্স আসে, আমরা অনেক এরকম ধরনের ঘটনা পেয়েছি। একটা রেসপন্স আসে, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যে লাইনটা পেয়েছি, সেই একটা লাইনই বারবার রিপিটেড হয়। লাইনটা হচ্ছে, ওকে আসতে মানা কর, ও আসলে ওর সমস্যা হবে। এই একটা লাইনই আমি প্রায় 15-16টা জায়গায় গিয়েছি, আমি নিজে আত্মা করেছি, সব জায়গায় আমি একটা সেন্টেন্সের রিপিটই পেয়েছি। ওকে, তারপরে কি হলো? সেটা যেটা বলছিলেন যে আপনি যেখানে ছিলেন সেকেন্ড স্টেজ চলছিল। হ্যাঁ, সেকেন্ড স্টেজ চলছিল। তো এমত অবস্থায় আমি এসসিএ কমপ্লিট করে যশোরে যাই। যশোরে যে আন্টি আমাকে বেশ খুলে বলেন যে আমরা এই শব্দ শুনছি, আমাদের ছাদে অনেক প্রবলেম চলছে। তারা 17 জন পীর ফকিরকে তারা দেখিয়েছেন, কোনো কাজ হয়নি আর কি। তো আন্টি বললেন যে এখন কি করা যায়। তো আমি বললাম যে আন্টি, যদি আমি কিছু করি আপনাদের কোনো আপত্তি আছে কিনা। আমরা পদ্ধতিটা কিন্তু শুনবো না, তবে আপনি কি সেটা? হ্যাঁ, পদ্ধতিটা আমি বলবো না, এটা বলা নিষেধ আছে, এটা পদ্ধতিটা কখনোই বলবো না। তো আন্টিকে আমি বললাম যদি আমি একটু করি তাহলে কোনো সমস্যা আছে কিনা। তো আমার মা খুবই ভীত প্রকৃতির মানুষ, উনি মোটে রাজি ছিলেন না এই কাজটা করার জন্য। তো অ্যাজ ওয়েল আমি ছাদের উপরে এবং ঘরের ভিতরে যে রিচুয়াল গুলো আমি অ্যাজ ওয়েল করি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এনার্জিটা ছিল অত্যন্ত পাওয়ারফুল। আচ্ছা, অত্যন্ত পাওয়ারফুল বলতে মানে সে যেতে চাচ্ছে না এখান থেকে, এবং সেটা সেই আত্মাই ছিল যে এখানে সে সুইসাইড করেছিল। তার কথা ছিল, তার মূল বক্তব্য হচ্ছিল এটা, সে কি বলেছে সেটা আমি বলতে চাচ্ছি না, মূল বক্তব্যটা আমি বলছি। তার মূল বক্তব্য হচ্ছে যে আমি এখানে শেষ হয়েছি, আমি এখানেই থাকবো, বুঝতে পেরেছি, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। তো আমি যতদূর পড়াশোনা করেছি, আমার যতদূর এই বিষয়ে জ্ঞান আছে, আমি সবগুলো অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার শেষ মুহূর্তে এসে তখন সে রাজি হয়, তবে একটা কন্ডিশন দিয়ে রাজি হয় যে আমি যেতে পারি একটা শর্তে, যদি আমাকে একটা বিশেষ কাজে হেল্প করা হয়। ওকে, এবং সেই হেল্পটা আমাকে করতে হবে। কাজটা কি এটা আমি বলতে চাচ্ছি না। তো আমি তাকে কন্ডিশনটা আমি অ্যাকসেপ্ট করে বলেছিলাম যে ঠিক আছে, অন্তত আমাদের ফ্যামিলিদেরকে তুমি এরকম অত্যাচার করো না, তুমি তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকতে দাও, এবং তোমার যেই ইচ্ছাটা আছে সে
সেটা আমি ইনশাআল্লাহ পূরণ করব। আমার আচ্ছা, ক্ষমতা কি সবসময় এটা এবং তারপরে তো নিশ্চয়ই ভালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং তারপর এখন খুবই এখন- ভালো। এখন আমি বলছি যে কোনো জায়গায় যদি এরকম ধরনের কোনো ঝামেলা থাকে তাহলে যে কোনো একজনকে তারা ভর করবে এবং তার মাধ্যমে মেসেজ গুলো দিবে, এটাই তো হয়ে থাকে সবসময়, না? এটা নাকি পরিবারের আরো একাধিক মানুষও পজেসড হতে পারে একজনের দ্বারাই? এটা 95% একজনের পরে হয়, আর 5% হয় বেশ কয়েকজনের উপরে, যেটাকে আমরা মানে একে একে বিভিন্ন সময়। হ্যাঁ, আবার আবার ব্যাপারটা উল্টো হতে পারে যে একজনের পরে অনেকগুলো জিন ভর করে, হ্যাঁ, সেটাও হয়। যেটা আপনি এমিলি রোজ, যেটা এমিলি রোজ, হ্যাঁ এমিলি রোজ, এক্সোরসিজম অফ এমিলি রোজ। এমিলি রোজ, তারপর 5টা জিন ভর করেছিল। সে কিন্তু একটা লোক ছিল, তারপর 5জন জিন ছিল। কিন্তু এমনও আছে যে একটা জিনই 5জন অথবা 10 জনকে ক্যাপচার করে রাখছে তার আন্ডারে। এটা পসিবল। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনা শোনানোর জন্য। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এবং কি ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই আপনাদের সামনে প্রতিদিনকার মতন একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং কি আপনাদের শোনাইতে পারি। এটা মূলত করি আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই। জানি না আমাদের এই আপনাদের ভালোবাসাটা এবং কি আমার ভালোবাসাটা জানি না কতদিন ধরে থাকবে। আশা করছি মৃত্যুর আগ পর্যন্ত আপনার ভালোবাসাটাও থাকবে, আপনাদের আমার ভালোবাসাটাও থাকবে। চলে যাবো আজকে আমি সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে অল্প কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আজকে আমি নিয়ে এসেছি অজপাড়া গায়ের 20 নাম্বার পর্ব। অজপাড়া গায়ের 20 নাম্বার পর্বটি আজকে আমি বলতে যাচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তা নাহলে আমরা প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি, ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তাহলে ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে গিয়ে লিঙ্কটি থাকবে, সেখান থেকে অতি সহজে ঘটনা শুনে নিতে পারবেন এবং কি দেখে নিতে পারবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি আরেকটু কথা বলতে চাচ্ছি, আপনারা যদি ঘটনা পাঠাইতে চান লিখে অথবা ভয়েসে, যেভাবে খুশি সেভাবে পাঠাইতে পারেন, সেটা নিয়ে আমি কথা বলবো না, আর কখনো বলিও নি। যদি লিখে পাঠাইতে চান তাহলে লিখে পাঠাইতে পারেন, যদি ভয়েসে পাঠাইতে চান মানে রেকর্ড করে, তাহলে ভয়েস রেকর্ড করেও পাঠাইতে পারেন, সেটা নিয়ে কথা বলবো না আমি। আপনাদের ব্যাপার, আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবে পাঠাইতে পারবেন, লিখে অথবা ভয়েসে। তবে আমি যতদিন ধরে আপনাদেরকে গল্প শুনে মানে পড়ে শোনাচ্ছি, ভয়েস দিয়ে রেকর্ড করে মানে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, ততদিন ধরে আমার কাছে সবাই ঘটনা লিখেই দেয়। 3টা ঘটনা পেয়েছি আমি ভয়েসে, তাছাড়া সকলেই আমার কাছে ঘটনা লিখে দিয়েছে। তবে আপনাদের যেভাবে খুশি সেভাবে পাঠাইতে পারেন, সেটা নিয়ে আমি কথা বলবো না। আজকে নিয়ে এসেছি অজপাড়া গায়ের 20 নাম্বার পর্ব। আপনারা যারা 1 থেকে 19 নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 20 নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি 20 নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না, তাই অনুরোধ করছি 1 থেকে 19 নাম্বার শুনে তারপরে 20 নাম্বার পর্বটিতে আসবেন, তাহলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন। অনেকেই আছে মধ্যখান থেকে একটু করে ঘটনা শুনে বুঝতে পারে না, বাজে ভাষায় মন্তব্য করে। তাই বাজে ভাষা মন্তব্য করার আগে আপনারা 1 থেকে 18 নাম্বার মানে 19 নাম্বার 1 থেকে 19 নাম্বার শুনে তারপরে 20 নাম্বার পর্বটিতে আসবেন, তাহলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন, তখন আর বাজে মন্তব্য করবেন না। চলে যাব সরাসরি ঘটনায়। উমায়ুর ভাইয়া আমার কাছে ঘটনাটি লিখে পাঠিয়েছে। এই ঘটনা যে পাঠিয়েছে তার নামটি হচ্ছে উমায়ুর। উমায়ুর নামের এই ভাইয়া আমার কাছে ঘটনা লিখে পাঠিয়েছে, বলেছে যে ভাইয়া ঘটনা লেখা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছি সেভাবেই পড়বেন। হ্যাঁ উমায়ুর ভাইয়া, আপনি যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন আমি সেভাবে পড়বো, আর হচ্ছে যে একটু বানিয়ে বলবো না। আর ঘটনা লেখা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছি উমায়ুর ভাইয়াকে, এবং কি আপনারা সকলেই তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কি আমি পড়ে শোনাচ্ছি, আপনারা আমাকেও কিন্তু ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। অজপাড়া গায়ের
20 নাম্বার পর্বে। আসসালামু আলাইকুম উমায়ুর ভাইয়া, আশা করছি ভালো আছেন, সকলেই ভালো আছেন, ভালোর দলেই আছেন। উমায়ুর ভাইয়া আপনিও ভালো আছেন, আশা করছি ভালোর দলেই আছেন। উমায়ুর ভাইয়া চলে এসেছি সেই আপনার আগের দিনের অজপাড়া গায়ের অজপাড়া গ্রামের ঘটনার 20 নাম্বার পর্বে। অজপাড়া গ্রামের ঘটনার 20 নাম্বার পর্বে চলে এসেছি। উমায়ুর ভাইয়া আপনাকে এবং কি কাউকে নিয়ে কোনো কথা আজকে আমি বলতে চাচ্ছি না, এখন কি আর বলবো না, চলে যাব এখন আমি সরাসরি ঘটনার কথায়। কাউকে নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি ঘটনার কথায়। এরপরে বলে যে ওই বাড়ির সামনে দিয়ে একজন লোক নাকি আসছিল। সে জরুরি কাজ, ওই বাড়ির সামনে দিয়ে কেউ দিনের বেলায়ও জরুরি কাজ ছাড়া যাইতে চাইতো না, ভয় পেত। তবে ওইখান দিয়ে ওই লোকটার অনেক জরুরি কাজ হওয়ায় সেই লোকটা ওইখান দিয়ে আসতে বাধ্য হয় বাড়ির সামনে দিয়ে। তবে তখন সন্ধ্যা বয়ে গেছে, এইরকম ভাব, সন্ধ্যা বয়ে যাচ্ছে এরকম ভাব হয়ে গেছে। লোকটি ওইখান দিয়ে আসার সময়, বাড়ির সামনে দিয়ে আসার সময় ভেতর থেকে একটি কণ্ঠ শুনে, যা ভয়ঙ্কর ভাষায় কিছু বলছে। কণ্ঠটাও অনেক ভয়ঙ্কর আর কথাটা তো তার চাইতে বেশি। লোকটা বলছে নাকি যে তুই কখনো বাঁচবি না, তোকে মরতে হবে এবং কি আমাদের হাতেই তোকে মরতে হবে। তবে এই কথাটি লোকটি বলে যে এটা কাকে বলছে, সে ভেবে পাচ্ছিল না যে কথাটি আসলে কাকে বলছে, আমাকে বলছে না অন্য কাউকে। তবে লোকটা অনেক ভয় পেয়ে ওখান থেকে অতি দ্রুত চলে আসে। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, একটুও বানিয়ে বলছি না। বিশ্বাস করাটা না করাটা সেটা আপনাদের ব্যাপার। তবে এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি, বানিয়ে বলছি না। এরপরে লোকটা ওখান থেকে অতি দ্রুত চলে আসে আর যখন অতি দ্রুত হাঁটতে শুরু করে, পিছন থেকে ওই কথাটা শেষ হওয়ার পরে তখন লোকটা অনেক জোরে হাঁটা শুরু করে। তবে তখন শুনতে পায় যে রহস্যজনকভাবে লোকটি হেসে উঠল। লোকটি রহস্যজনকভাবে হেসে কেমনভাবে পাগলের মতন করছে সেই প্রেতাত্মাটি। তবে লোকটি ওইটা শুনে আরো ভয় পেয়ে যায়। লোকটি ওখান থেকে দৌড়ে, তখন আমাদের ওই পথটা আবার আমাদের বাড়ির পাশ দিয়ে যাইতে হয়। বলেছে তোমরা এখান দিয়ে গেলেই ওই বাড়িটা পাবে। বলে যে আচ্ছা তাহলে এইখান দিয়ে যাওয়ার সময় যাব। বলে যে তোমরা যদি এখান দিয়ে যাও তাহলে বাড়িটা দেখতে পাবে। বলে যে আঙ্কেল হ্যাঁ আমরা যাব। তাহলে আচ্ছা তাহলে এই যে আমার বাড়ির পাশে এই বাম পাশ দিয়ে গেলেই বাড়িটা পাবে, বাম পাশের রাস্তা দিয়ে গেলেই বাড়িটা পাবে। বলে যে হ্যাঁ তাহলে যাব, তবে আপনি ঘটনা বলুন। বলে যে তাহলে শোনো। তখন ওই লোকটি আমাদের বাড়ির সামনে এসে হাঁটিয়ে যাচ্ছিল। তখন আমিও তাকে দেখলাম। দেখার পরে আমি আর চুপ থাকতে পারলাম না, আমি বের হয়ে চলে আসলাম। তখন তাকে ডাক দিয়ে বললাম কি হয়েছে। বলে যে পুরো ঘটনাটা তখন আমাকে বাড়ির মধ্যে এসে খুলে বললো। বলে যে তুমি ওইখান দিয়ে কিসের জন্য গিয়েছিলে। বলে যে একটা জরুরি কাজ ছিল। তবে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তখন বলল যে আচ্ছা তাহলে এখন তুমি কোথায় যাবে। বলে যে বাড়ি চলে যেতে হবে, বাড়ি চলে যাব। বললাম যে না এখন বাড়ি যাও না, আজকের মতো এখানেই থেকে যাও।